দর্শক, 53 বছরের ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশের এলিট সরকারি অফিসাররা ভারতের মহীশূরের বদলে ট্রেনিং নিতে যাচ্ছেন পাকিস্তানের লাহোরে। তারেক রহমান ক্ষমতায় বসেই নিজের প্রথম বিদেশ সফরের জন্য দিল্লিকে এড়িয়ে বেছে নিয়েছেন বেইজিংকে। অন্যদিকে চীন ও পাকিস্তানের যৌথ প্রজেক্ট JF-17 ফাইটার জেটের সিমুলেটর ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আর ঠিক এর জবাবেই ভারত তাদের পূর্ব দিকের বর্ডার অর্থাৎ পশ্চিমবঙ্গে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা রীতিমতো গেম চেঞ্জার। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভারত বাংলাদেশ সীমান্তের সুন্দরবন ও যে জলাভূমি সেই অঞ্চলে ছাড়া হচ্ছে কুমির, বিষধর সাপ। হ্যাঁ, ঠিক শুনছেন। আজকের ভিডিওতে আমরা ঠিক এই খবরগুলোরই একদম গভীরে যাব। একদিকে যেমন বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর পর্দার আড়ালে পাকিস্তান এবং চীনের বিশাল একটা ভূরাজনৈতিক চাল শুরু হয়েছে, ঠিক তেমনই ভারতের দিকে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নূতন সরকার শপথ নেওয়ার পর মাত্র 13 দিনের মাথায় এমন সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা পুরো সাউথ এশিয়ার জিওপলিটিক্সকে বলতে পারেন নাড়িয়ে দিয়েছে। আজ আমরা কোনো উপরে খবর পড়ব না, বরং ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের এই হাই ভোল্টেজ প্রক্সি ওয়ারের একদম ভিতরে ঢুকে দেখব যে আসলে ভিতরে ঠিক কী ঘটছে এবং এর ভবিষ্যৎ প্রভাব কী হতে চলেছে। দেখুন, যে কোনো ভূ রাজনৈতিক খেলা বুঝতে হলে সবার আগে আপনাকে টাইম লাইন এবং নেতাদের ব্যাকগ্রাউন্ড একটু ভালোভাবে বুঝতে হবে। গত এক বছরে বাংলাদেশে আমরা অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করেছি। শেখ হাসিনার পর যখন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, যাকে জেনজি আন্দোলনের ফলে আসা জনগণের সমর্থিত সরকার বলা হলেও তা মোটেও কোনো নির্বাচিত সরকার ছিল না। দেখুন, আসল ব্যাপারটা হলো ঠিক সেই ইউনিস সরকারের আমল থেকেই বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক নূতন করে গড়ে তোলার একটা স্পষ্ট ব্লুপ্রিন্ট আমরা দেখতে পাই। তখনই আন্তর্জাতিক মহলে এই জল্পনা শুরু হয়েছিল যে পাকিস্তান হয়তো বাংলাদেশকে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে চিকেন নেক এবং পশ্চিমবঙ্গে অস্থিরতা তৈরি করার একটা চেষ্টা করবে। আর আজ যখন বাংলাদেশে পুরোপুরি পালাবদল হয়ে তারেক রহমান ক্ষমতায় বসেছেন, তখন সেই একই পাকিস্তানপন্থী লেগেসি শুধু কন্টিনিউই হচ্ছে না, বরং তা আরও এক ধাপ এগিয়ে গেছে। এর সমান্তরালে ভারতের পশ্চিমবঙ্গেও কিন্তু বিশাল এক রাজনৈতিক ভূমিকম্প হয়ে গেছে। মমতা ব্যানার্জিকে হারিয়ে শুভেন্দু অধিকারী যখন বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন, তখন থেকেই ভারতের স্ট্র্যাটেজি পুরোপুরি আমূল বদলে গেছে। গত 9ই মে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন এবং আজ তার শপথ গ্রহণের 14তম দিন। এই মাত্র 14 দিনের মাথায় পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকার মিলে এমন কিছু মাস্টার স্ট্রোক দিয়েছে যা গত কয়েক দশক ধরে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি ছিল। এখানে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে দর্শক, বাংলাদেশের সাথে ভারতের 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ বর্ডার রয়েছে, যার অর্ধেকেরও বেশি অংশ শুধু পশ্চিমবঙ্গের সাথেই যুক্ত। এই বর্ডারের নিরাপত্তা নিশ্চিত করে বিএসএফ, কিন্তু আগের সরকারের আমলে এই বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে জমি দেওয়া হচ্ছিল না। বর্ডারের অবস্থা এমন ছিল যে এক পাশে বাংলাদেশের গ্রাম আর ঠিক তার অন্য পাশে ভারতের গ্রাম, যেন এপার থেকে ওপার একটা রোজকার যাতায়াতের একটা স্বাভাবিক বিষয় ছিল। এর ফলে অবৈধ অনুপ্রবেশ, অপরাধীদের এপার ওপার করা এবং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা চরম হুমকির মুখে ছিল। কিন্তু এই নূতন সরকার আসার পর তাদের প্রথম নির্দেশেই বিএসএফকে ফেন্সিংয়ের জন্য মাত্র 45 দিনের মধ্যে 600 একর জমি বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেওয়া হয়েছে। 2200 কিলোমিটারের মধ্যে যে 850 কিলোমিটার এলাকায় এতদিন কোনো ফেন্সিং ছিল না,
সেখানে এবার পুরোদমে কাজ শুরু হচ্ছে। কিন্তু সবচেয়ে মারাত্মক এবং প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিটা নেওয়া হয়েছে সেই 174.5 কিলোমিটার এলাকার জন্য, যা পুরোপুরি মার্শিল্যান্ড, মানে সুন্দরবনের জলাভূমি। এখানে তো আর আপনি খুঁটি পুঁতে কাঁটা তার দিতে পারবেন না, সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওই 174.5 কিলোমিটার এলাকায় অবৈধ পারাপার ঠেকাতে সরাসরি কুমির এবং বিষাধর সাপ ছেড়ে দেওয়া হবে। এটা কোনো মুভির গল্প নয় দর্শক, এটা হলো ন্যাশনাল সিকিউরিটির একদম রিয়েলিস্টিক অ্যাপ্রোচ। এর পাশাপাশি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ এতদিন পশ্চিমবঙ্গে আটকে ছিল, তা এবার একদম পুরোদমে কার্যকর করা হচ্ছে। অর্থাৎ বর্ডারে ফেন্সিংয়ের পাশাপাশি ভিতরে যে অবৈধভাবে ঢুকেছে তাদের চিহ্নিত করে বিএসএফের মাধ্যমে সোজা বাংলাদেশের বর্ডারের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। সুতরাং এবার আপনি ভাবুন, এবার আসুন আসল ডিপ্লোম্যাটিক এবং জিওপলিটিক্যাল চালগুলো আরও একটু ভালোভাবে বিশ্লেষণ করি। গত 19শে মে ইন্ডিয়া টুডেতে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর প্রকাশিত হয়। খবরটি হলো বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের ডেস্টিনেশন হিসেবে চীনকে বেছে নেওয়ার চিন্তাভাবনা করছেন। দর্শক, এই ব্যাপারটা একটু লজিক্যালি ভাবুন। ভারত বাংলাদেশকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। অর্থনৈতিক এবং ভৌগোলিকভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি নির্ভর করার কথা ভারতের উপর। কিন্তু তারেক রহমান যদি ভারতকে সাইডলাইনে রেখে বেইজিংয়ে যান, তবে সেটা ভারতের জন্য একটা বিশাল রেড সিগন্যাল। অবশ্য তারেক রহমানের দল বিএনপির ইতিহাস ঘাটলে দেখা যায় তার মা খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন তাদেরও মূল ঝোঁক ছিল এই চীনের দিকেই। সম্প্রতি তাদের পররাষ্ট্রমন্ত্রীও চীনে গিয়ে ওয়াং ইর সাথে দেখা করে এসেছেন। এর মানে হলো তারা পরিষ্কারভাবে চীনের সাথে সম্পর্ক আরও মজবুত করার দিকে এগোচ্ছেন। আর এই সুযোগটাকেই পুরোপুরি কাজে লাগাচ্ছে পাকিস্তান। চীন এবং পাকিস্তান মিলে যে F-17 থান্ডার ব্লক ফাইটার জেট তৈরি করেছে, তার একটি সিমুলেটর ইতিমধ্যে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সিমুলেটর হলো এমন একটা যন্ত্র যেখানে বসে আপনি বা পাইলটরা ওই একই ফাইটার জেট ওড়ানোর একটা হুবহু ফিল বা ট্রেনিং নিতে পারবেন। চীন বানাচ্ছে আর পাকিস্তান তাদের কানেকশন ব্যবহার করে তা বিক্রি করছে। ভারতের একদম পাশের একটি দেশে যাদের জন্ম দেওয়ার পিছনে ভারতের অবদান সবচেয়ে বেশি, সেখানে পাকিস্তানের ফাইটার জেটের ট্রেনিং হওয়াটা ভারতের জন্য একটা বিশাল কূটনৈতিক এবং সামরিক চ্যালেঞ্জ। চীনের পাশাপাশি বাংলাদেশের ভিতরে পাকিস্তানের যে সফট পাওয়ার এবং মিলিটারি ইনফ্লুয়েন্স বাড়ছে, তার সবচেয়ে বড় প্রমাণ হলো বাংলাদেশের সিভিল সার্ভিসের অফিসারদের ট্রেনিংয়ের স্থান পরিবর্তন। আপনি জানেন বিগত 53 বছর ধরে বাংলাদেশের অফিসাররা ভারতের মহীশূরীতে এসে ট্রেনিং নিতেন, কিন্তু এবার সেই ট্রেডিশন ভেঙে তারা ট্রেনিং নিতে গেছেন পাকিস্তানের লাহোরে। এর ছবিও ইতিমধ্যে প্রকাশ্যে এসে গিয়েছে। দর্শক, এটা শুধু একটা ট্রেনিংয়ের ব্যাপার নয়, এটা হলো একটা বিশাল সাইকোলজিক্যাল এবং স্ট্র্যাটেজিক শিফট। পাকিস্তান এবং বাংলাদেশ আগে এক দেশ ছিল, কিন্তু ভারতের কারণে তারা আলাদা হয়েছিল। আর আজ যখন সেই দুই দেশ আবারও এতটা কাছাকাছি আসছে, তখন ভারতের ঘুম হারাম হওয়াটাই খুব স্বাভাবিক ব্যাপার, তাই নয় কি? বর্ডার এলাকায় পাকিস্তান থেকে ধর্মগুরুদের পাঠিয়ে উস্কানিমূলক কথা বলে ভারতের বিরুদ্ধে যে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছিল, ভারত কিন্তু এবার তার কড়া জবাব দিতে শুরু করেছে। পশ্চিমবঙ্গকে এতদিন কেন্দ্রীয় অনেক আইন এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছিল, কিন্তু এখন আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে 5 লাখ টাকার বিনামূল্যে চিকিৎসা, আটকে থাকা জনগণনা নূতন করে শুরু করা এবং সরকারি চাকরিতে বয়সের সীমায় 5 বছরের ছাড় দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমনকি 1 জুন থেকে মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা শুরু করে দেওয়া হচ্ছে, যেখানে প্রতি মাসে প্রত্যেক মহিলা 3,000 টাকা করে পাবেন। এতদিন টিএমসির রাজত্বে পুলিশ ফোর্সের অভাব পূরণের নামে এই সিভিক ভলেন্টিয়ার এদেরকে দিয়ে কাজ করানো হতো, যেটা আসলে রাজনৈতিক দলের স্বার্থ সিদ্ধির হাতিয়ার ছিল। এখন সেই সিস্টেম ভেঙে দেওয়া হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় ডেপুটেশনে যেসব আইএএস বা আইপিএস অফিসাররা যেতে চাইতেন তাদের এবার ছাড়পত্র দেওয়া হয়েছে, যা আগের সরকার আটকে রাখত। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো জিওপলিটিক্যাল এই উত্তেজনার মধ্যেই তারেক রহমানের বিএনপি পার্টি পশ্চিমবঙ্গের নূতন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানানোর পাশাপাশি তিস্তা নদীর জল বন্টন নিয়ে একটা রিকোয়েস্টও পাঠিয়ে দিয়েছে। কারণ তারা জানে যে তিস্তা নদীর জল বন্টন চুক্তিতে পশ্চিমবঙ্গের সম্মতি ছাড়া ভারত সরকার এগোতে পারবে না। এখন দেখার বিষয় হলো ভারত তার নিজের জাতীয় স্বার্থ এবং চিকেন নেক করিডোরের সুরক্ষার কথা মাথায় রেখে এই তিস্তা নদী নিয়ে কী সিদ্ধান্ত নেয়। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলায় বিশাল পরিবর্তন আনা হয়েছে। ভারতীয় ন্যায় সংহতি বিএনএস চালু করা হয়েছে। আসন্ন বকরা ঈদকে সামনে রেখে রাস্তায় বা জনসমক্ষে পশু কুরবানি নিষিদ্ধ করে দেওয়ার নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে একমাত্র নির্দিষ্ট শেল্টার হাউসেই পশু চিকিৎসকের ফিটনেস সার্টিফিকেট নিয়ে এই কাজ করতে হবে। রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ বা চাকরির ব্যবস্থা করা হচ্ছে। আর হ্যাঁ, ওই যে বহু আলোচিত আরজিকর মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষণ ও হত্যার যে মামলা, সেই মামলাটি নতুন করে ওপেন করা হচ্ছে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী 25শে জুনের মধ্যে সিবিআইকে এই মামলার তদন্ত শেষ করার আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে। তো দর্শক, এই পুরো প্রেক্ষাপটটা যদি আপনি উপর থেকে দেখেন তাহলে বুঝবেন ভারত তার পূর্বাঞ্চলীয় সীমান্তকে অভেদ্য দুর্গ বানানোর কাজে নেমে পড়েছে। কারণ তারা জানে বাংলাদেশ যদি পাকিস্তান ও চীনের খেলার পুতুল হয়ে যায় তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। আজকের এই জিওপলিটিক্যাল বিশ্লেষণ থেকে আপনারা একটা জিনিস নিশ্চয়ই জলের মতো বুঝতে পারছেন যে আন্তর্জাতিক রাজনীতিতে ইমোশনের কোনো জায়গা নেই, পুরোটাই টিকে থাকার এবং ক্ষমতা বিস্তারের খেলা। তো দর্শক, আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।